বানাই আসলে বসে বসে। বানানোর ব্যাপারটা কিরকম, ধরো আমি জানি এখানে 2 এর পাওয়ার আছে 2, 3 এর পাওয়ার আছে হচ্ছে 1, 5 এর পাওয়ার আছে সর্বোচ্চ 3। এখন আমি যেটা করতে পারি, আমি উৎপাদকগুলো একটু বোঝার চেষ্টা করতেছি কি কি উৎপাদক হইতে পারে। যেমন 1 হচ্ছে একটা উৎপাদক। এই 1 এর যে উৎপাদকটা, এই 1 উৎপাদকটা আমরা কিভাবে বলতে পারি? 1 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0। অর্থাৎ এখানে যে 2 3 5 ছিল, এটা এইভাবে লেখা যাবে। আমি যদি বলি 2 হচ্ছে 1500 একটা উৎপাদক, সেটাও সত্যি। এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1, বাদ বাকি দুইটার কোনো পাওয়ার নাই। তারপরে ধরো আমি বললাম একটা বড় নাম্বার নেই, 750। 750কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, আমি নিজে লিখে দিচ্ছি সরাসরি, এটা দেখতে হবে এরকম 2 ইন্টু 3 ইন্টু 5 কিউব। সো খেয়াল করো, আলটিমেটলি আমি যতগুলো উৎপাদক লিখব, এই সবগুলো উৎপাদককেই এই 2, 3 এবং 5 এর পাওয়ার আকারে লেখা যাবে, বা এটার যে মৌলিক উৎপাদকগুলা তাদের পাওয়ারের আকারে লেখা যাবে। যেমন 12র ক্ষেত্রে পাইছিলাম 1 2 3 4 6 12। 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় 4 গুণ 3, বা মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3। এটা সকল উৎপাদককে আমি 2 আর 3 এর গুণফল আকারে লিখতে পারবো। যেমন 1 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0। 2 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 0। এটাকে লেখা যাবে 3 টু দি পাওয়ার 1, এটাকে লেখা যাবে 2 স্কোয়ার, এটাকে লেখা যাবে 2 ইন্টু 3। তো সবগুলোকে যেমন লেখা যাচ্ছে, 1500 এর ক্ষেত্রেও এইরকম ভাবেই লেখা যাবে। যে কোনো উৎপাদককে তুমি 2 3 5 এর বিভিন্ন পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারবা। তো আমি যদি এটা বের করতে পারি যে কত ভাবে আসলে এই পাওয়ার গুলা গুণ করা পসিবল, তাহলে আমার উত্তরটা আমি পেয়ে যাব। তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, এখন আমি বের করতে চাই 2 আছে 2টা, 3 আছে 1টা, 5 আছে 3টা, কত ভাবে এই 2 3 5 বাছাই করা সম্ভব। আমরা একটু আগে যে আমজাম কলার যে এক্সাম্পলটা দেখছি, এটা অনেকটা ওইটার মতো করেই কাজ করে। যে কোনো একটা উৎপাদক বানাইতে হইলে প্রথমে তুমি চিন্তা করবা যে আচ্ছা আমি তাহলে 2 নিব প্রথমে। সো 2 কতগুলা নিতে পারবা? তুমি চাইলে 2 একটা নিতে পারবা, তুমি চাইলে 2 দুইটা নিতে পারবা, অথবা চাইলে তুমি 2 নাও নিতে পারবা। কাজে অপশন হচ্ছে টোটাল 3টা। এটা পাওয়ার যা আছে তার চেয়ে একটা বেশি। 3 এর জন্য ব্যাপারটা একই রকম। 3 এর ক্ষেত্রে পাওয়ার আছে হচ্ছে 1, কাজে তুমি 3 চাইলেও একটার বেশি নিতে পারবা না। সো এটার ক্ষেত্রে যেটা হবে একটা, এবং তুমি চাইলে 3 নিবা না, এটা হচ্ছে আরেকটা অপশন। এন্ড ফাইনালি 5 আছে 3টা, কাজে 5 এর ক্ষেত্রে ফ্রিডম হচ্ছে তোমার এটা। তুমি চাইলে একটা 5 নিতে পারো, 2টা 5 নিতে পারো, 3টা 5 নিতে পারো, অথবা চাইলে কোনো 5 নাও নিতে পারো, তার জন্য একটা 1 আসবে। সো টোটাল যেটা হচ্ছে 3 গুণ 2 গুণ 6, 6 4 24। এখানে যে ভ্যালুটা পাবা, 24টা উপায়ে তুমি 2 3 এবং 5 এর কম্বিনেশন নিতে পারো। এন্ড তার মানে হচ্ছে এটা টোটাল 24টা উৎপাদক পাওয়া সম্ভব। এর বাইরে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রকৃত উৎপাদক সংখ্যা কত। প্রকৃত উৎপাদক সংখ্যার ব্যাপারটা হচ্ছে, যখন আমি বলতেছিলাম যে 12র উৎপাদক গুলা হচ্ছে 1 2 3 4 6 এবং 12, এর মধ্যে 2টা উৎপাদক আসলে অবভিয়াস, একটা হচ্ছে এই 1 আর একটা হচ্ছে 12। তো কোনো কোনো বইতে যেটা করে সেটা হচ্ছে 1 কে বাদ দেয় উৎপাদকের তালিকা থেকে, আবার কোনো কোনো বইতে 1 এবং 12 দুইটাকেই বাদ দেয়। আমরা সাধারণত নর্মাল নিয়মে শুধুমাত্র 1 কে বাদ দিয়ে থাকি। প্রকৃত উৎপাদকের সংখ্যা, সরি 1 না, 12কে বাদ দিয়ে থাকি। প্রকৃত উৎপাদকের সংজ্ঞা হচ্ছে সেই সকল উৎপাদক যারা কিনা এই সংখ্যাটার চাইতে ছোট। তার মানে আমি যদি বলি 12 এর প্রকৃত উৎপাদক কোনগুলো, এটা হবে 1 2 3 4 6। 12 আসবে না, কারণ 12 নিজে এটার সমান, আমার 12 চাইতে ছোট হইতে হবে। ঠিক তেমনি 1500 এর প্রকৃত উৎপাদক যদি বলি, 1500 এর মোট উৎপাদক আমরা জানি হচ্ছে 24টা, কাজে প্রকৃত উৎপাদক বলবে তখন আমি যেটা করবো, সিম্পলি একটা 1 মাইনাস করে দিব, এটা হবে হচ্ছে 23টা। অর্থাৎ 1500 নিজে তখন বাদ যাবে। আচ্ছা, সো এরপরে আমরা এই জিনিসটা আসলে এর আগে কিছুটা আলোচনা করে আসছি, কাজে খুব বেশি আলোচনা করার কিছু নাই। আমরা দ্রুত কতগুলো আলোচনা করি। এটার অ্যান্সার গুলো একটু দেখি। কোন সমতলে 20টি সরলরেখা আছে, কোন 2টি সরলরেখা সমান্তরাল নয়, কোন 3টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করে না, কতগুলো ছেদ বিন্দু বের করা সম্ভব। তোমাদেরকে যেটা জানতে হবে, যদি 2টা সরলরেখা সমান্তরাল হয় একমাত্র তখনই এরা আজীবন কোনো জায়গাতে গিয়ে ছেদ করবে না। কিন্তু যদি সমান্তরাল না হয়, অসমান্তরাল হয়, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে গিয়ে তারা ছেদ করবে। তো একটা ছেদ বিন্দু পাইতে আসলে কি লাগে দেখো, আর কিছুই না, 2টা সরল রেখা লাগে।
সো তোমার মনে রাখতে হবে এইখানে কতগুলো ছেদবিন্দু পাওয়া সম্ভব, এটার উত্তর যদি তোমার জানতে হয়, তোমার আসলে বের করতে হবে এইখানে কতগুলো সরলরেখা আছে এবং এই সরলরেখাগুলা কোনটা কোনটার সাথে ছেদ করতেছে। সো দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল। তোমার যদি এরকম অনেকগুলা সরল রেখা থাকে, তারা পৃথিবীর কোথাও না কোথাও গিয়ে একজন আরেকজনকে আসলে ছেদ করবেই। প্রত্যেকটা রেখাকে ছেদ করবে। এটা একটা হ্যান্ডশেকের মতো। দুইজন মানুষ আছে, সবাই যদি সবার সাথে হ্যান্ডশেক করে, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করতেছে। সো এই জায়গাতেও চিন্তা করবা যে একটা ছেদ বিন্দু পাইতে হইলে তোমার আসলে কি লাগে। একটা ছেদ বিন্দু পাইতে আসলে যেটা লাগে আর কিছুই না, একটা ছেদ বিন্দু মানে হইতেছে সিম্পলি দুইটা সরল রেখা থাকলেই তাদের একটা ছেদ বিন্দু থাকবে। দুইটা সরল রেখার তুমি একটা জোড়া নেওয়া মানে হইতেছে একটা করে ছেদ বিন্দু আছে। যে কোনো দুইটা সরল রেখার একটা জোড়া নিবা, সেটা একটা ছেদ বিন্দু নির্দেশ করবে। তাহলে আমরা দেখবো যেটা ওকে 20টা সরল রেখা থেকে দুইটা করে সরল রেখা নিয়ে কতগুলো জোড়া বানানো যায়। অ্যান্সারটা খুবই সিম্পল, 20C2। সো মোট ছেদবিন্দু পাওয়া যাবে এইটা 20C2 সংখ্যক। 20টা থেকে দুইটা সরল রেখা যতভাবে বাছাই করা যাবে, ঠিক ততভাবেই রেখাগুলো পরস্পরকে ততগুলো বিন্দুতেই ছেদ করবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এই প্রবলেমটারই একটু ফার্দার এক্সটেনশন। কোন সমতলে 20টা সরলরেখা আছে, যার মধ্যে 5টা সরলরেখা পরস্পর সমান্তরাল এবং 4টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করে, কতগুলো ছেদ বিন্দু বের করা সম্ভব। ওকে, যদি কতগুলো সরলরেখা পরস্পর সমান্তরাল থাকে, তাহলে যে সমস্যাটা হয়, এই সরলরেখারা নিজেদের মধ্যে ছেদ করে না। এই যেমন দেখো এখানে তোমার 5টা সরলরেখা এঁকে দেখাইছে, এই 5টা কিন্তু নিজেদের মধ্যে ছেদ করে নাই। আমরা এই ম্যাথটা যেভাবে করে থাকি, 20টা সরলরেখা স্বাভাবিক অবস্থাতে কতগুলো ছেদবিন্দু উৎপন্ন করতো, 20C2 সংখ্যক। কিন্তু যেহেতু এখানে এই 5টা সরলরেখা নিজেদের মধ্যে ছেদ করে নাই, কাজে ছেদবিন্দুটা কিছুটা কম হবে। সো কতগুলো কম হবে সেটা আমরা বের করতে পারি এইভাবে। এই 5টা সরলরেখা যতগুলো ছেদবিন্দু উৎপন্ন করতো সেই সংখ্যাটা বাদ দিব। এই 5টা নিজেদের মধ্যে ছেদবিন্দু উৎপন্ন করতো 5C2, কাজেই 5C2টা বাদ যাবে। আবার এইখানে বলা আছে 4টা সরলরেখা একই বিন্দুতে ছেদ করে। 4টা সরলরেখা যদি একই বিন্দুতে ছেদ করে, তাইলেও দেখো আরেকটা ব্যাপার আছে, 1টা 2টা 3টা আর ধরলাম এখানে আরেকটা সরলরেখা 4টা। এরকম 4টা সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, তখন তারা স্বাভাবিক অবস্থাতে অনেকগুলো বিন্দুতে ছেদ করতো। কিন্তু এখানে যেটা হচ্ছে, সবগুলো আসলে একটা বিন্দুতে ছেদ করে ফেলছে। অর্থাৎ যতগুলা বিন্দু পাওয়ার কথা ছিল ততগুলা বিন্দু আমি পাচ্ছি না। তো এটার কারণে যেটা করতে হবে, এই 4টা সরলরেখা যে বিন্দুগুলো উৎপন্ন করতো, আমার আসলে সেইটাও বাদ দিতে হবে। তো আমি যেটা করব, এখান থেকে একটা 4C2 মাইনাস করবো, অ্যান্ড দেন যেহেতু 4টা মিলে একটা বিন্দুতে ছেদ করছে, এটার কারণে একটা 1 যোগ করব। লাস্টের একটা কেন যোগ করছি আশা করি বুঝতে পারছো, যে 4টা মিলে আলটিমেটলি একটা বিন্দুতে তো ছেদ করছে, সেটার জন্য একটা 1 রাখা হয়েছে। ওকে, এটা গেল। অ্যান্ড দেন তারপরে হচ্ছে পরে যেটুকু ছিল এটা হচ্ছে সিমিলার প্রবলেম, এটা তোমরা নিজেরা চিন্তা করবা। ঠিক তেমনি এতক্ষণ যেটা বলতেছিলাম, যে দুইটা সরলরেখা যতভাবে বাছাই করা যায় ততভাবে একটা ছেদ বিন্দু পাওয়া যায়। ক্লাসের শুরুর দিকে বলছিলাম কতগুলো বিন্দু যদি দেয়া থাকে, তাদের মধ্যে কতগুলো রেখা থাকবে এটা বোঝার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে বিন্দুগুলা বাছাই করি। তো এই জায়গাটাতে কর্ণ সংখ্যার একটা ব্যাপার আছে, সেটা আমি একটু ছোট্ট করে বলে দিই। একটা সুষম ষড়ভুজ আছে, এই ষড়ভুজে মোট বিন্দু আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তোমাকে বলতে এদের মধ্যে কর্ণ আছে কয়টা। তো প্রথম কথা হচ্ছে 6টা বিন্দু পরস্পরের সাথে যোগ করলে মোট রেখা পাওয়া যায় 62 সংখ্যক। রেখাগুলো কি কি একটু দেখো, এই যে 1টা 2 3 4, মানে এগুলো সবই আসলে থাকবে। এখন দেখো তো এই যে 62, এটার মধ্যে বা এটা একটা মান আছে, মানটা হচ্ছে 15। এই 15টা রেখার মধ্যে কিন্তু তোমার এই বাহুগুলাও আছে, কারণ পাশাপাশি যোগ করলে যেগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো এদের মধ্যে চলে আসবে। এখন একটা ষড়ভুজের কথা যদি আমরা চিন্তা করি, সুষম ষড়ভুজ, আমরা দেখলাম একটা সুষম ষড়ভুজের শীর্ষবিন্দু হচ্ছে মোট 6টা। তো 6টা ষড়বিন্দুর মধ্যে 6টা ষড়বিন্দু পরস্পরের সাথে 6টা শীর্ষবিন্দু যোগ করে আমরা মোট রেখা পাইতে পারি হচ্ছে 15টা, যাদের মধ্যে এই বাহুগুলাও আছে, আবার আরেক ধরনের রেখাও আছে। কোন ধরনের রেখা সেটা হচ্ছে যে ভেতরে যদি আমি টানি এই রেখাগুলো আছে, এইটা এইটা এইটা। তো তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাইলে বুঝতে পারবা, আমি লাল কালি দিয়ে যেগুলো আঁকছি এগুলো হচ্ছে আসলে কর্ণ, আর কালো কালি দিয়ে যেগুলো আঁকছি এগুলো হচ্ছে আসলে মানে বর্গের বাহু, সরি বর্গ বলতেছি, এই ষড়ভুজের বাহু। সো এইখানে যে 15টা রেখা আমি পাইছি,
এই 15টা রেখার মধ্যে দুইটা জিনিসই আছে, বাহুও আছে আবার কর্ণও আছে। আমার লাগবে কর্ণ, তাহলে করব কি, এই 15 থেকে বাহুর সংখ্যা বাদ দিব। সো 62 হচ্ছে মোট বাহুর সংখ্যা, সরি রেখার সংখ্যা। তার মধ্যে থেকে জাস্ট আমি যদি এই 6টা বাহু বাদ দিয়ে দিই, তাহলে 15 থেকে 6 বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 9। এটা হবে হচ্ছে আমার কর্ণের সংখ্যা, বা সংক্ষেপে ইজিলি এটা বলা যায় 62 - 6। অথবা এইভাবে বলা যায়, যদি এটা n বাহু বিশিষ্ট একটা বহুভুজ হইতো, তাহলে এটার n সংখ্যক শীর্ষবিন্দু থাকতো, তখন এটা হতো nc2 - n। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আগের প্রবলেমটার মতোই এক্স্যাক্টলি। তো এই প্রবলেমটা তোমরা বাসাতে প্র্যাকটিস করবা, স্লাইডের মধ্যে দেওয়া থাকবে। 13টা বিন্দু আছে, 6টা সমরেখ, কতগুলো ত্রিভুজ এবং সরলরেখা গঠন করা যাবে। আমি একটু ছোট্ট করে বলে রাখি, সরলরেখা গঠন করতে আমার লাগে কি, দুইটি বিন্দু, আর ত্রিভুজ গঠন করতে লাগে হচ্ছে 3টি বিন্দু। আর একই লজিকেই আমরা জানি সমরেখ হওয়া মানে হচ্ছে সেইগুলা মিলে নতুন কোনো রেখা উৎপন্ন করবে না, জাস্ট সবাই মিলে একটা রেখা উৎপন্ন করে। সো আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করছিলাম, এই যে এই জায়গাটাতে এই প্রবলেমটা জাস্ট আমরা যেভাবে সলভ করছি, ওইটা একদম এক্স্যাক্টলি সেম আইডিয়া। আচ্ছা, সো এখানে একটা পোল কোশ্চেন আছে, আমি পোলটা আপাতত স্কিপ করতেছি যেহেতু আমাদের হাতে টাইম নাই। লাস্টে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমি একটু শেষ করি। ইঞ্জিনিয়ারিং শব্দটি থেকে প্রতিবারে 4টি করে মোট কতগুলো সমাবেশ বা বিন্যাস গঠন করা যায়? আচ্ছা, সৌরভ কি অনলাইনে আসিস? হ্যাঁ ভাই, আসি বলো। তুই কি এই লাস্টের এই প্রবলেমটা একটু দেখাতে পারবি? ভাই এখন এই মুহূর্তে এটা দেখাইলে ওরা বুঝবে বলে মনে হচ্ছে না, আর সময় নেই তো হাতে, আমার একটু সময় লাগবে এটা বুঝাইতে। আমি বলবো। আচ্ছা, না আমি বলতেছি, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখানে আমাদের কাজটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শব্দটি থেকে প্রতিবারে 4টি করে বর্ণনীয় মোট সমাবেশ এবং বিন্যাস সংখ্যা কত হতে পারে সেটা আসলে করতে হবে, বের করতে হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু চিন্তা করি অপশনগুলা কি কি আসলে। দেখো, আমরা যদি ইঞ্জিনিয়ারিং এর অক্ষরগুলো আলাদা করি তাহলে যেটা পাবো, এখানে আছে হচ্ছে 3টা ই, তো হ্যাঁ 3টা এন, 2টা জি, 2টা আর, একটা আর দুইটা, দুইটা আই। 2টা আই আর একটা আর, ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, হ্যাঁ ভাই, 3টা ই, 2টা এন, 2টা জি, একটা আর, 2টা আই। না এন 3টা। হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনি যা লিখছেন সব ঠিক আছে। তো প্রথম উপায়টা যদি আমরা চিন্তা করি, প্রথম উপায় আমরা যেটা চিন্তা করবো যে এই যে 4টা করে নিয়ে সমাবেশ এবং বিন্যাস নিচ্ছি বা শব্দ গঠন করতেছি, প্রথম উপায়টা থাকবে আমার, এখানে আমি সবগুলো ভিন্ন ভিন্ন অক্ষর নিব, সবগুলো ভিন্ন। আমি একটা এক্সাম্পল চিন্তা করতে পারি, সবগুলো ভিন্ন কি হতে পারে। আমি ধরো যে এখান থেকে একটা ই নিলাম, বাট আরেকটা ই নেওয়া যাবে না, কেন? কারণ আরেকটা ই নিলে দুইটা সেম হয়ে যাবে। আমি একটা এন নিতে পারি, একটা জি নিতে পারি, এখান থেকে আর নিতে পারি, অথবা এখান থেকে আইও নিতে পারি, সমস্যা নেই। তো এখন এটা সমাবেশ সংখ্যাটা কত হবে? সমাবেশ সংখ্যা বের করতে হলে আমি যেটা করব, কাজটা খুব সোজা। সবগুলো ভিন্ন নিতে হইলে তুমি আগে দেখবা তোমার কাছে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা। দেখো, এখানে ভিন্ন অক্ষর যদি আমরা চিন্তা করি, এখানে এই 3টার মধ্যে ভিন্ন অক্ষর কিন্তু জাস্ট একটা, সেটা হচ্ছে ই। এইখানেও জাস্ট ভিন্ন অক্ষর একটা, এইখানেও ভিন্ন অক্ষর একটা, এইখানেও একটা, এইখানেও একটা। তো আমি টোটাল ভিন্ন অক্ষর আছে আমার হচ্ছে 5টা। তো আমি যদি 4টা ভিন্ন অক্ষর নিতে চাই, এটা পসিবল হচ্ছে 5C4 উপায়। সমাবেশ এর কথা যখন বলা হয়েছে, 5টা ভিন্ন ইয়া আছে, অক্ষর আছে, সেটা থেকে আমি 4টা ভিন্ন অক্ষর নিতে পারি 5C4 উপায়। দেন এগেইন আমি যদি সেকেন্ডটাতে যাই, এবার সবগুলো ভিন্ন নিব না, এবার আমি 2টা এক নিব, 2টা এক, আর বাকি যে 2টা আছে ওইটা হচ্ছে ভিন্ন। তো 2টা এক আসলে কিভাবে নেওয়া যায়? একটা হচ্ছে তোমার মনে হতে পারে ভাই আমি 2টা জি নিতে পারি, 2টা জি নিলাম, তার সাথে হয়তো একটা আই নিলাম, একটা আর নিলাম। ওকে, এটা একটা অপশন হইতে পারে, এখানে 2টা আছে তুমি 2টা নিয়ে নিলা। বা তুমি চাইলে 2টা আইও নিতে পারতা, তার সাথে একটা আর একটা জি নিতে পারতা। খেয়াল করো, তুমি কিন্তু চাইলে এইখান থেকেও 2টা নিতে পারো। অর্থাৎ তোমার কিন্তু এরকম একটা কিছু হইতেই পারে যেখানে 2টা ই আছে, একটা জি আছে, একটা আর আছে। তার মানে হচ্ছে 2টা একই নিতে হলে শুধুমাত্র যে এই 2টা থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই, তুমি চাইলে এই 3টার গ্রুপ থেকেও 2টা একই নিতে পারবা। এইটাই হচ্ছে এই ম্যাথের সবচেয়ে গ্যাঞ্জামের পার্টটা। এটা বুঝতে পারলে আর কোনো ঝামেলা নাই। মাথায় রাখবা যেটা 2টা এক নেয়ার জায়গাটা আসলে 2টা সোর্স আছে, একটা হচ্ছে এই 2জনের যে গ্রুপগুলো আছে সেটা, আর একটা হচ্ছে 3জনের যে গ্রুপগুলো আছে সেটা থেকেও তুমি চাইলে যে কোনো 2টা নিতে পারো। তো আমি যদি বলি এই 2টা এক আসলে কত ভাবে নেওয়া যায়, ধরো তুমি 2টা সেম নিবা, 2টা জি নিবা বা 2টা ই নিবা, তো কি কি হইতে পারতো? তাই তুমি 2টা ই নিতে পারতা, 2টা এন নিতে পারতা, 2টা জি নিতে পারতা, 2টা
আই নিতে পারতো, তাহলে তোমার টোটাল অপশন থাকতো 4টা। বা টেকনিক্যালি আমি এটাকে বলতে পারি যে 2টা এক অক্ষর নেওয়ার অপশন আছে বা প্রভিশন আছে, এরকম আছে হচ্ছে টোটাল 1টা 2টা 3টা এবং 4টা, এই 4টা ঘর। এই 4টা থেকে যে কোনো একটা গ্রুপ তুমি বাছাই করবা। 4টা থেকে যে কোনো একটা গ্রুপ বাছাই করা মানেই হচ্ছে সেখান থেকে তুমি 2টা অক্ষর নিয়ে নিছো। তো আমি এবার একটা এক্সাম্পল দেখি। ধরো তুমি যখন 2টা জি নিছো, এটা নিয়ে নিছো, তাহলে তোমার 2টা জি নেওয়া মানে আসলে কিন্তু আমি যেটা করছি 4টা গ্রুপ থেকে এই জি এর গ্রুপটাকে বাছাই করছি, 2টা অক্ষর নেই, গ্রুপটা নিয়ে নিছি। গ্রুপটা নেওয়ার কারণে 2টা অক্ষর সরাসরি চলে আসছে। এন্ড বাকি 2টা তো ভিন্ন হইতে হবে। তো বাকি 2টা ভিন্ন হওয়ার উপায়টা কি? বাকি 2টা ভিন্ন করতে হলে তোমার যেটা করতে হবে, দেখতে হবে এখন আর ভিন্ন অক্ষর আছে কয়টা। এইটা, 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 এইটা। এইখানে এখন আর ভিন্ন অক্ষর আছে 4টা, আই আর এন ই। বা তুমি চাইলে অন্যভাবে চিন্তা করতে পারতা, যেমন এটার জন্য 2টা ই যদি তুমি নিয়ে ফেলো, তাহলে ই থেকে আর নেওয়া যাবে না। এখন তোমার বাকি অক্ষর থাকবে এন, জি আর আই। সো বাকি অক্ষর আছে 4টা, এটা থেকে তোমার অক্ষর নিতে হবে 2টা। এইখানে কনফিউশনের যে জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে, ভাইয়া 4C1 লিখছি 4C2 লিখছি, বাট আপনি বলতেছেন জিনিস নিছি 4টা, কিভাবে? তার কারণটা হচ্ছে এইখানের যে 4C1 টার্মটা, ভাইয়া ভালো মতো খেয়াল করো, এই 4C1টা কিন্তু একটা অক্ষর নির্দেশ করে না, এটা আসলে একটা গ্রুপ নির্দেশ করে। আমি যেটা করছি 4টা গ্রুপ থেকে একটা 2 অক্ষর বিশিষ্ট গ্রুপ নিচ্ছি। তো এখানে 1 লেখা হইলেও এই গ্রুপের মধ্যে অক্ষর কিন্তু আসলে 2টাই আছে। ঠিক তেমনি এখানে যে 4C2, এটা কিন্তু আবার গ্রুপ নির্দেশ করে না, এটা শুধুমাত্র অক্ষরই নির্দেশ করে। তাহলে যেটা হয়েছে, এখানে একটা গ্রুপের মধ্যে 2টা অক্ষর আছে আর এখানে 2টা অক্ষর আছে, টোটাল আমি পাইলাম 4টা অক্ষর, 4টা অক্ষর নেওয়া হয়ে গেল। এন্ড ফাইনালি এরপরে যেটা আছে, 2টা এক বাকিগুলা ভিন্ন, সবগুলা ভিন্ন। এরপরে যেটা হইতে পারে সেটা হচ্ছে 3টা এক। সো 3টা এক নেওয়ার জন্য তোমার হাতে অপশন থাকবে যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র এই 2টা গ্রুপের মধ্যে থেকে কোনো একটা নিতে হবে, আর কোনোটা থেকে তুমি নিতে পারবা না। আমার তোমার অপশন নিতে পারে এরকম, হয় তোমার 3টাই ই হবে, না হলে তোমার 3টাই এন হবে, এরকম একটা কোনো কিছু পাবা। সো এই 2টা থেকে যে কোনো একটা গ্রুপ যদি আমি বাছাই করি, এটা পাবো হচ্ছে 2C1। তার মানে আবারও একই কথা, এখানে 1 লিখছি, 1 লেখা মানে কিন্তু আমি একটা অক্ষর লিখি নাই। 1 মানে হচ্ছে আমি একটা গ্রুপ নিছি, যে গ্রুপের মধ্যে তোমার 3টা অক্ষর আছে, তোমার বাকি আছে আর একটা অক্ষর। সে একটা অক্ষর নিবা কত ভাবে? সে ধরো যে তুমি যদি 3টা ই নিয়ে থাকো, তাহলে তোমার 1 2 3 4, 4টা জিনিস বাকি আছে, 4টা থেকে একটা নিতে হবে। এটা হচ্ছে 4C1। সো এটা গেল সমাবেশ সংখ্যা। বিন্যাস সংখ্যাটা বের করা একদমই সহজ। বিন্যাস সংখ্যা বের করার জন্য তোমার যেটা করতে হবে, যে বাম পাশের এক্সাম্পলের দিকে তাকাইতে হবে। যেমন ফর এক্সাম্পল, আমি যদি এইটার বিন্যাস সংখ্যাটা বের করতে চাই, আমরা জানি সমাবেশের সাথে ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করলে বিন্যাস পাওয়া যায়। সো আমি এখানে 4টা অক্ষর আলাদা আলাদা, 4টা আলাদা অক্ষরকে বিন্যাস করা যায় ফ্যাক্টরিয়াল 4 উপায়, পেয়ে গেলাম। তারপরেটা যেটা আছে 4C1 ইন্টু 4C2, এবং এটার সাথে আমি এখন গুণ করব এই যে 4, এই 4টাকে বিন্যাস করা যায় যতভাবে ফ্যাক্টরিয়াল 4। কিন্তু খেয়াল করো, এই 4টার মধ্যে 2টা অক্ষর সেম আছে, কারণ আমি কন্ডিশনের শুরুতেই বলে নিয়েছিলাম 2টা এক। যে 2টা উদাহরণ লিখছি তার মধ্যেও 2টা সেম আছে, এই কারণে আমি এখানে একটা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিতে বাধ্য। কারণ এই সংক্রান্ত যতগুলো সমাবেশ পাবো তাদেরকে বিন্যাস করতে গেলে প্রত্যেকটার মধ্যেই 2টা সেম থাকবে, কাজে আমাকে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। সিমিলারলি লাস্টে যেটা পাইছিলাম, এটা হচ্ছে 2C1 ইন্টু 4C1। এইখানেও 4টা অক্ষর, 4টা অক্ষরকে বিন্যাস করা যায় ফ্যাক্টরিয়াল 4 উপায়, বাট এই জায়গাতে আরো একটু বেশি অ্যাডভান্স, 3টাই সেম। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে। সো এটার জন্য আমরা যেটা করবো, একটা ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ করবো। সো তারপরে যদি সবগুলো যোগ করো, যোগ করলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখানেও মোট সমাবেশ সংখ্যা বললে এই 3টা যোগ করে দিবা, সেটাই হবে তোমার মোট সমাবেশ সংখ্যা। সো মোটামুটি এই ছিল হচ্ছে বিন্যাস সমাবেশের আলোচনা। এরপরে যে প্রবলেমটা আছে, এটা বইয়ের একটা এক্সাম্পলের প্রবলেম, এটা একই আইডিয়ার, তোমরা দেখে নিতে পারো। আর এই জায়গাটাতে লাস্ট আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 52 খানা তার সমান 4 ভাগে ভাগ করার উপায়। এটা হচ্ছে পোলের একটা কোশ্চেন দেওয়া হয়েছে। জাস্ট 2টা কথা বলি, এই জায়গাতে 2টা নোট দিয়ে দেই। 1 নাম্বার নোট হচ্ছে, খেলোয়াড়ের মাঝে যদি বিভক্ত হয় তখন হবে হইতেছে ফ্যাক্টোরিয়াল 52 বাই ফ্যাক্টোরিয়াল 13 টু দি পাওয়ার 4। আর যদি গ্রুপে বিভক্ত হয় তাহলে এটা হবে ফ্যাক্টোরিয়াল 52 বাই ফ্যাক্টোরিয়াল 13 টু দি পাওয়ার 4, মানে যা ছিল তাই থাকবে, এটা বাড়তি ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ করতে হয়। এটার ব্যাখ্যাটা এই মুহূর্তে দিতে পারতেছি না, আমি হালকা একটু আইডিয়া দিয়ে রাখি, বিস্তারিত ব্যাখ্যা না দিলেও মোটামুটি ভাবে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যখন 4জন খেলোয়াড়ের মাঝখানে তাস শাফল করা হয়, তখন যে ব্যাপারটা ঘটে, তুমি চাইলে একই তাস ভিন্ন ভিন্ন ব্যক্তিকে দিতে পারো। অর্থাৎ ও যে কার্ডটা পাইছে, ধরা যাক ওর হাতে একটা টেক্কা আছে,
এই টেক্কাটা যদি ওর হাতে যায় তাহলে এটা ভিন্ন হাত বা ভিন্ন একটা হ্যান্ড বা ভিন্ন একটা গেম হিসেবে বিবেচিত হয়। বাট যখন আমি গ্রুপে ভাগ করতেছি, গ্রুপে ভাগের ক্ষেত্রে এই ক্রমটা গুরুত্বপূর্ণ হয় না, যে কারণে চারজন খেলোয়াড়ের মাঝখানে যখন আমি বিন্যাস করি, বিন্যাসটা হয় এইরকম: এ বি সি ডি। প্রথম খেলোয়াড়কে আমি কার্ড দিব হচ্ছে 52C13 উপায়ে, কার্ড বাকি থাকবে 39টা। সেই 39টা থেকে দ্বিতীয় খেলোয়াড়কে দিব হচ্ছে আরো 13টা, বাকি থাকবে 26টা। সেই 26টা থেকে তৃতীয় খেলোয়াড়কে দিব 13টা, এবং সবার লাস্টে যে 13টা বাকি থাকবে সে সবগুলো হচ্ছে ডি পাবে। তাহলে এইটাকে যদি তোমরা ফ্যাক্টোরিয়ালের সূত্র দিয়ে ভাঙাও, আলটিমেটলি যে রাশিটা আসবে সেটা হচ্ছে এইটা, ফ্যাক্টোরিয়াল 52 বা ফ্যাক্টোরিয়াল 13^4, যেটা কিনা আমরা এই জায়গাটাতে লিখছি। সো ফ্যাক্টোরিয়াল 52 বা ফ্যাক্টোরিয়াল 13^4 কখন পাওয়া যায়? চারজন যখন খেলোয়াড় থাকবে সেই খেলোয়াড়ের জন্য এই জিনিসটা পাওয়া যাবে। ব্যক্তির মাঝে বললে এটা পাওয়া যাবে, খেলোয়াড় বা ব্যক্তি আর কি। ব্যক্তির মাঝে বললে তখন হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 13^4 হবে। ব্যক্তি না বলে যদি গ্রুপ বলে বা 4 ভাগে ভাগ বলে, তখন তোমাকে একটা বাড়তি ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ করে দিতে হবে। এই কথাটা একটু কষ্ট করে মনে রাখবে। তো আজকের লেকচার মোটামুটি পয়েন্ট ছিল এইটাই, যে তোমাদের আজ মানে কোশ্চেন যেগুলো ছিল ওগুলো আসলে কিউ&এ তে প্রেস করলে ভালো। কামরুল ভাই, হাতে কি 2 মিনিট সময় হবে? সময় আছে ভাই? তাহলে এটা এই অঙ্কটাই 2 জনের জন্য হলে কি হবে একটু বলে দিবেন? ওকে, ঠিক আছে, বলে দেন, লিখতে হবে না। 2 জনের জন্য যদি হয়, ধরা যাক আমি 10টা জিনিস 2 জনের মধ্যে ভাগ করে দিই। সেম ম্যাটটাই বলে দিই, আমি বলে দিব ভাই। বল, সমস্যা নেই। আচ্ছা, এই অঙ্কটা যদি 2 জন খেলোয়াড়ের মধ্যে হইতো তাহলে উপরে 52 ফ্যাক্টোরিয়ালই হইতো। এখন নিচে কি হবে? প্রতি খেলোয়াড় কয়টা করে তাস পাবে? যেহেতু 2 জন খেলোয়াড়, তাহলে প্রতি খেলোয়াড় পাবে 26টা করে তাস। নিচে হবে 26 ফ্যাক্টোরিয়াল আর টু দি পাওয়ার 2। হ্যাঁ, যখন খেলোয়াড়ের মাঝে বলবে। আর যখন গ্রুপে বলবে তখন এক্সট্রা একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। মানে 2 নম্বর অঙ্কটার অ্যান্সার হবে তখন 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 26 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। এই ভাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। থাকবে না আর কি। আচ্ছা, ঠিক আছে। সো আজকেরটা আসলে ক্লাসে কিছু জায়গাতে হ্রাস করতে হয়েছে বা কিছু জায়গাতে হয়তো একটু দ্রুত যেতে হয়েছে, কন্টেন্ট আসলে অনেক বড়, এটার জন্য হয়তো কারো কারো একটু বোঝার সমস্যা হয়ে থাকতে পারে। বাট আই গেস তোমরা যদি ক্লাস লেকচারটা একটু রিভিশন দাও এন্ড বাসাতে মন দিয়ে হচ্ছে এই ব্যাপারগুলো আবার একটু দেখো, তোমাদের প্রবলেমটা আসলে সলভ হয়ে যাবে আমরা এক্সপেক্ট করি। সো বেস্ট অফ লাক। আমাদের যেগুলো আমরা ক্লাসে আলোচনা করছি, স্টুডেন্ট ভাইয়ারা তোমরা কেউ লিভ নিও না ভাইয়া, তোমাদের সাথে আর একটা কথা আছে প্লাস একটা পোল আছে। হ্যাঁ জি ভাইয়া। তোমাদের যে এর পরে ক্লাস লেকচার পর তোমরা যেটা করবো বই থেকে, তারপর তোমাদেরকে হয়তো এই মাসের মধ্যে কনসেপ্ট যেগুলো আছে ওগুলো দিয়ে দেওয়া হবে, এখান থেকে এক্সারসাইজ কন্টিনিউ করবা। সো আমি মোটামুটি এখানে আসলে শেষ করি। আর সৌরভ বা ফারুক ভাই যদি কিছু বলার থাকে আপনারা একটু বলতে পারেন। জি ভাই, ঠিক আছে। না, আমার কিছু বলার নেই। ফারুক ভাই বলেন। আচ্ছা ভাইয়া, তাহলে আর কি আপনারা লিভ নিতে পারেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট ক্লাস 10:30 ভাইয়া জয়েন দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা স্টুডেন্ট ভাইয়া, পুরো তোমাদের জন্য যে পোলটা ছাড়ার কথা সেটা ছাড়তেছে, সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ জি স্টুডেন্ট ভাইয়া, পুরো তোমরা সবাই একটু ভোট দিয়ে দাও। ভোট। ঠিক আছে ভাইয়া, পুরো থ্যাংক ইউ, তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়েছো, সবাইকে ধন্যবাদ। তো আজকে ক্লাস আশা করি সবার কাছে ভালো লাগছে। আর একটা কথা হচ্ছে, তোমাদের আজকে হচ্ছে ফিজিক্স এক্সাম চলতেছে, ফিজিক্স ডেইলি এক্সাম সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। তো যে কোনো সময় তোমরা পরীক্ষাটা দিয়ে দিবা, ঠিক আছে? এছাড়া সামনের ক্লাসে জয়েন করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।